আচ্ছা শুভ্র ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? শুভ্র চোখ বন্ধ রেখে শান্ত কণ্ঠে বলল। হুম, বল। রীতি আঙুলের চাপ একটু হালকা করে বলল। আপনি কি শুভ্রা যে ঈশানকে ভালোবাসতো এই কথাটা আগে থেকেই জানতেন? শুভ্র একদম স্বাভাবিকভাবে বিন্দু মাত্র বিচলিত না হয়ে আলতো করে বলল। হুম। কথাটা শুনেই রীতির চোখ জোড়া এক নিমেষে কপালে উঠে গেল। সে মাথা টেপা থামিয়ে দিয়ে অবিশ্বাস্য গলায় বলল। মানে কি বলছেন এসব? আপনি আগে থেকে সবটা জানতেন? হুম। রীতি এবার আর নিজেকে সামলাতে না পেরে বলল। সব জানা সত্ত্বেও আপনি এতদিন শুভ্রাকে কেন কিছু বলেননি? কেন চুপ ছিলেন? শুভ্র এবার ধীর পায়ে নিজের চোখ দুটো মিলল আয়নার মতন পরিষ্কার চোখে। রীতির দিকে তাকিয়ে এক বউ গভীরতা নিয়ে বলল। কি বলবো? যে ভালোবাসার তীব্র নেশায় আমি নিজে 24টা ঘন্টা পাগল হয়ে থাকি, সেখানে অন্য কারো পবিত্র ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোর মতো আপদ আমি নই। যদিও শুভ্রা আমার নিজের বোন, কিন্তু দিন শেষে ভালোবাসার জিনিসটা ভীষণ সম্মানের, যার অসম্মান আমি কোনোদিনও করতে পারবো না। একজন কাপুরুষের মতো ভালোবাসার আসল মানে ও গভীরতা বুঝেও আমি শুধু জাত ধর্মের দোহাই দিয়ে আরেকটা নিষ্পাপ ভালোবাসার মাঝে বাধা সৃষ্টি করতে পারবো না। মুগ্ধ নয়নে শুভ্রের দিকে তাকিয়ে রইল হৃদি। কোনো ভাই নিজের বোনের এত বড় একটা সত্য জানা সত্ত্বেও নিজে থেকে কিছু বলে না, এভাবে পরম মমতায় শান্ত হতে পারে, তা হয়তো এই শুভ্রকে চোখের সামনে না দেখলে সে কোনোদিনই বিশ্বাস করতে পারত না। শুভ্রের এই বিশাল মনের পরিচয় পেয়ে হৃদি খুশি আর আবেগে আলতো করে শুভ্রের কাঁধে একটা চাপড় মেরে বলল। শুভ্র আপনি জাস্ট জিনিয়াস। শুভ্র এক ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। দিদি তখন হাসি সামলাতে না পেরে শুভ্রের কাঁধে আবার একটা থাপ্পড় মেরে আহ্লাদি গলায় বলল। কি জিনিয়াস ভাই আপনি! সত্যি অনেক জিনিয়াস ভাই আপনি। বলতেই হয়, এমন জিনিয়াস একটা মাল শেষমেশ আমিও পেয়েছি। বারবার রীতি মুখে এই ভাই ডাক শুনে শুভ্র এবার চরম বিরক্ত হলো। সে বিছানা থেকে ধরফর করে উঠে সোজা হয়ে বসল। তারপরে এক ছটকায় রীতির হাত ধরে টান দিয়ে নিজের একদম বুকের কাছে টেনে নিল। রীতি কিছু বুঝে ওঠার আগে শুভ্র নিজের বাঁ হাত দিয়ে রীতির কোমর শক্ত করে জড়িয়ে ধরল আর ডান হাত দিয়ে রীতির মুখটা চেপে ধরে গাল দুটো টিপে দিল। শুভ্রর হাতের চাপে রীতির গাল দুটো একদম বেলুনের মতো ফুলে উঠল। শুভ্র তার চোখের দিকে রাগী চোখে তাকিয়ে ধমকের স্বরে বলল। এই, এত ভাই ভাই করিস কেন রে? নিজের জামাইকে কেউ ভাই ডাকে? আর একটাবার ভাই বলে কানের নিচে দেবো একটা। গাল চেপে ধরায় রীতির মুখটা অদ্ভুতভাবে আটকে গেছে, কিন্তু সে শুভ্রের এই হুমকিতে একটুও দমে যাওয়ার পাত্রী নয়। সেইভাবেই চোখ দুটো বড় বড় করে ফুলে থাকা কাল গালে কোনো রকমের আওয়াজ বের করে বলল। হ্যাঁ, বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? বিয়ের আগে তো আপনি আমার মামাতো ভাই ছিলেন, আপন মামাতো ভাই। আমি এতটা পাষাণ হৃদয়ের মেয়ে নই যে বিয়ের পর আপনাকে আমার ভাইয়ের লিস্ট থেকে একটানে কেটে দেব। তাই আপনি এখন থেকে আমার জামাই ভাইয়া। আমি একাধারে দুটোরই সম্মান করতে জানি, বুঝেছেন? হৃদির এমন লজিকহীন বাচ্চার মতো অবুঝ কথা শুনে শুভ্র এই মুহূর্তে হাসবে নাকি কাঁদবে তার কিছুই ভেবে পেল না। তবে পরক্ষণেই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুলল সে। মুখের অবয়বে একটা কৃত্রিম মায়া আর গভীর ভালোবাসার হাসি ফুটিয়ে শুভ্র নিজের মুখটা হৃদির মুখের একদম কাছাকাছি নিয়ে এলো। হৃদির কাঁপতে থাকা ঠোঁটের সেই 1 ইঞ্চি দূরত্বে নিজের ঠোঁট দুটো থামিয়ে তার চোখের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল। তাহলে তুইও খুব ভালো করে শুনে রাখ, ফুপ্পির ব্যাটারি। বিয়ের আগে তুইও তো আমার আপন ফুফাতো বোন ছিলি। তাহলে আমার ওই একই লজিকে এখন থেকে তুইও আমার বউ আপু। তোর মতো আমিও কিন্তু পুরনো আর নতুন দুটো সম্পর্কেরই সমান সম্মান করতে জানি। বুঝেছি এবার, ফুপির ব্যাটারি? ফুপির ব্যাটারি? রীতি তীব্র বিস্ময়ে ভুরু কুচকে শুধায়। শুভ্র তার মুখের একদম কাছাকাছি থেকেই চোখের পলক না ফেলে ঠোঁট বাঁকিয়ে বলে। জি, আমার কিউট বউ আপু। না মানে ফুপির ব্যাটারি আবার কি? এ কেমন অদ্ভুত নাম! রীতি শুভ্রের বুকটায় আলতো ধাক্কা দিয়ে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে করতে প্রশ্ন করে। শুভ্র এবার রীতির নরম গালে নিজের এক আঙুল দিয়ে আলতো করে শুশুরে দিতে থাকে। তার চোখের চাহনিটা মুহূর্তেই বদলে যায়। এক বুক নেশালো আর গভীর মায়াবী গলায় ফিসফিসিয়ে বলে। এই যে, তোর মতো একটা অসম্ভব সুন্দরী ব্যাটারি ফুপি দুনিয়াতে ডাউনলোড দিয়েছে। তুই তো আসলে একটা ব্যাটারি রে।
যার চার্জ ফুরিয়ে গেলে আমার এই বুক ভরা আদর দিয়ে আবার ফুল চার্জ করতে হয়। শুভ্রের এমন হুট করে গভীর ও রোমান্টিক হয়ে যাওয়া দেখে রীতি লজ্জায় একদম লাল হয়ে যায়। সে চট করে শুভ্রের দিক থেকে নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে অভিমানের সুরে বলে, কি কি অসহ্য একটা মানুষ আপনি, অসভ্য একটা লোক। ছাড়ুন আমায়, আমি এখন গিয়ে শুভ্রার সাথে ঘুমাবো। আপনার মতো দুষ্টু লোকের সাথে এক এক রুমে থাকবো না আমি। শুভ্র রীতির এই কিউট রাগ দেখে আরও একটু কাছে এসে বসলো। সে রীতির কোমরটা আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলল, এই যে দেখছিস, তোর ব্যাটারির চার্জ আসলেই একদম ফুরিয়ে গেছে। এখন যে তোকে সচল করতে আমার প্রচুর আদরের প্রয়োজন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রীতি শুভ্রের এই বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য এবার বিছানায় জোরে সরে ছটফট করতে শুরু করে। সে হাত পা নেড়ে বলতে থাকে, লাগবে না আমার কোনো আদর, ছাড়ুন বলছি, রাত হয়েছে, এবার ঘুমোতে দিন। শুভ্র রীতির কোনো কথাই কানে তোলে না। সে নিজের মুখটা রীতির গলার একদম কাছে নিয়ে যায় এবং নরম ঘাড়ের ত্বকে নিজের মুখটা ডুবিয়ে দিয়ে একদম ফিসফিসিয়ে এক অদ্ভুত অধিকার খাটানো গলায় বলে, তোর না লাগলেও আমার তো লাগবে। শুভ্র ঠোঁটের সেই তপ্ত ছোঁয়া আর গলার কাছে তার উষ্ণ নিঃশ্বাস লাগতেই রীতির সারা শরীর শিউরে ওঠে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবশ হয়ে আসা গলায় কোনো রকমে মৃদু স্বরে বলে, ও ছাড়ুন না প্লিজ। রীতির এত নড়াচড়া আর ছটফটানিতে শুভ্র এবার সত্যি সত্যি বেশ বিরক্ত হলো। মনে মনে ভাবল, নিজের বৈধ স্বামী একটু আদর করতে চাইছে, তাতেই এভাবে হাত পা ছড়ার কি আছে? অন্য কোনো পরপুরুষকে তো আর ছুঁয়ে দেয়নি। চরম বিরক্তিতে সে এক ঝটকায় রীতিকে নিজের বুক থেকে সরিয়ে দিল। তারপরে বিছানার অন্য পাশে একদম উল্টো ঘুরে শুয়ে রাগ মেশানো গলায় বলল, এহ, যা তো, ছুলামি না তোকে, তাতে কি এমন ক্ষতি হলো আমার? যা এখান থেকে, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। শুভ্রের এমন হুট করে দূরে ঠেলে দেওয়া আর মুখের কথা শুনে রীতি মুহূর্তেই বুঝে গেল যে তার আদরের জামাইটা এবার মারাত্মক অভিমান করেছে। সে নিজের ভুল বুঝতে পেরে মুখ টিপে একটা হাবলা মার্কা হাসি দিল। তারপরে ধীর পায়ে বিছানায় শুভ্রের একদম গা ঘেঁষে শুয়ে পড়ল। শুভ্রের চওড়া কাঁধের উপরে আলতো করে নিজের একটা হাত রেখে আহ্লাদি গলায় ডাকলো, এই যে আমার রাগু রাগু জামাই, শুনুন না একটু। শুভ্র কোনো কথা না বলে এক ছটকায় রীতির হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। মুখটা আরও গোমরাগ করে গম্ভীর গলায় বলল, ডাকবি না একদম আমাকে। রীতি এবার একটু জেদ ধরল। সে দমে না, গিয়ে আবার শুভ্রর কাঁধে জোর করে হাত রাখল। তারপরে কণ্ঠস্বরে একটু ফিসফিসিয়ে বলল রসিয়ে, ও শুনছো? শুভ্র এবার আর বিছানায় শুয়েই রইল না। সে আবার রীতির হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বিছানা থেকে শটান উঠে দাঁড়ালো। মুখে আর একটা শব্দও না ছুড়ে সে সোজা হেঁটে ঘরের লাগোয়া ব্যালকানিতে চলে গেল। ব্যালকানির দেয়ালের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে নাইট ট্রাউজারের দুই পকেটে হাত ঢুকিয়ে সে একদম সোজা হয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। অভিমানী জামাইকে এভাবে একলা ফেলে রাখা তো আর যায় না। তাই রীতিও বিছানা থেকে নেমে টিপ টপ পায়ে ব্যালকানিতে চলে এলো। সে শুভ্র ঠিক সামনে এসে দাঁড়ালো, কিন্তু শুভ্র তার দিকে এক পলকও তাকালো না। রীতি মুচকি হেসে পায়ের আঙুলে ভর দিয়ে একটু উঁচিয়ে উঠল। তারপরেই হুট করেই দুই পা গলিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। শুভ্র কিছু বলার আগেই রীতি তার ভ্রুর নাকটা আলতো করে টিপে দিল আর শুভ্রের চোখের দিকে তাকিয়ে মিষ্টি সুরে গিয়ে উঠল, রাগ করো না মনের মানুষ, মাফ করে দাও আমারে, মনেরও মন্দির থেকে ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বড়শি, টান দিলেই আসবো, তোমার ওই চরণ তলে গড়ায় গড়ায় কাঁদবো। পরের দিন সকালবেলা চৌধুরী বাড়িতে ভোর হতেই কাজের মানুষদের কোলাহল আর হইচইয়ের ধুম লেগে গেল। গায়ে হলুদের রেশ কাটতে না কাটতেই আজ বিয়ের মূল অনুষ্ঠান। তাই সকাল থেকেই বাড়ির সবাই যে যার কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। রাতে অনেক দেরিতে ঘুমানোর কারণে শুভ্রা সকালের অনেকখানি সময় পার করে চোখ মেলল। কিন্তু সে বিছানা থেকে উঠতে না উঠতেই মিহি আর তার বাড়ির আরও কয়েকজন কাজিন মিলে তাকে জোর করেই ঘর থেকে টেনে নিয়ে এলো। প্যান্ডেলের এক কোণে বসিয়ে তারা শুভ্রাকে মেহেদি পরিয়ে দিতে লাগলো। মেহেদি পরার পুরোটা সময় শুভ্রার চোখ দুটো অনবরত চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। বাড়ির আনাচে কানাচে এত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে,
কিন্তু কোথাও ঈশানের চেনা অবয়বটা দেখা যাচ্ছে না। শুভ্রার মনের ভেতরটা এক অজানা আশঙ্কায় মুচড়ে উঠল। অন্যদিকে নিজের ঘরে বসে শুভ্র ফোনের পর ফোন করে যাচ্ছে। সে একের পর এক ঈশানকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে যান্ত্রিক গলায় বলছে ঈশানের নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। ঈশানের উপরে চরম বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে শুভ্র ফোনটা পকেটে পুরে একাই বাড়ির বাইরে চলে গেল। এদিকে সকাল থেকেই রিদি এক মুহূর্তের জন্য বসেনি। সে তার নিজের মা আর মামির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের নানাবিধ কাজে হাত লাগিয়েছে। কাজের মাঝে ব্যস্ত থাকলেও আজ সকাল থেকে রিদির মনটা একেবারেই ভালো নেই। তার বুকের ভেতরটা কেমন যেন কু ডাকছে। কেন জানি বারবার মনে হচ্ছে খুব বড় কোনো একটা বিপদ এই চৌধুরী বাড়ির দিকে দ্রুত এগিয়ে আসছে। ধীরে ধীরে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এলো। চারিদিকে সানাইয়ের আওয়াজ আরও মুখর হয়ে উঠল, কারণ বরের বাড়ি থেকে সব মেহমান আর আত্মীয় স্বজন সহ স্বয়ং বর তুর্য এসে চৌধুরী বাড়িতে পৌঁছালো। শুভ্রাকেও ততক্ষণে একদম নিখুঁত করে লাল বেনারসি আর গহনায় বধূ সাজে সাজিয়ে দেওয়া হয়েছে। সে তার ঘরের বিছানায় একদম স্তব্ধ হয়ে চুপচাপ বসে আছে। হুট করে শুভ্রার ঘরের সব মানুষ যখন বাইরে গেল, ঠিক তখনই ঘরের ওয়াশরুমের দরজাটা ধীরে খুলে গেল। ওয়াশরুম থেকে পুরো কোণে সাজে সেজে অন্য একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটিকে দেখতেই শুভ্রা বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর আর কোনো কথা না বেরিয়ে সেই নতুন মেয়েটিকে এনে শুভ্রার জায়গায় কোণে সাজিয়ে চুপটি করে বসে পড়ল। শুভ্রা এক সেকেন্ডও আর দেরি করল না। সে নিজের ভারী লেহেঙ্গার উপর দিয়েই চটপট একটা কালো বোরখা গড়িয়ে নিল এবং মুখটা ভালো মতন ঢাকার জন্য হিজাবটা টেনে নিল। বোরখা আর হিজাবে নিজেকে পুরোপুরি আড়াল করে সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। চারিদিকে তখন অতিথিদের উপচে পড়া ভিড়, তাই বোরখা পরা এক মেয়েকে কনের ঘর থেকে বের হতে দেখেও কেউ তেমন একটা খেয়াল করলো না। শুভ্রা অত্যন্ত স্বাভাবিকভাবে হেঁটে বাড়ির মূল গেট পার হয়ে মেইন রাস্তায় চলে এলো এবং চোখের পলকে একটা খালি সিএনজি ডেকে তাতে উঠে চোখের আড়ালে চলে গেল। সন্ধ্যা নামার পরে বিয়ের মূল লগ্ন শুরু হলো এবং অত্যন্ত জাঁকজমকের সাথে তুর্যের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ে শেষের আনুষ্ঠানিকতা হিসাবে যখন রিদি সবার সামনে কনের মাথাটার বড় ঘোমটাটা আলতো করে টেনে তুলল, ঠিক তখনই পুরো হলরুমে যেন একটা তীব্র ভোল্টের বিদ্যুৎ স্পষ্ট হলো। উপস্থিত সবার মুখের হাসি এক নিমেষে উধাও হয়ে গেল, কারণ কনের আসনে শুভ্রার জায়গায় বধূ সেজে মাথা নিচু করে বসে আছে পাখি। রিদি নিজের চোখে বিশ্বাস করতে না পেরে ছিটকে পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করে উঠল, পাখি, তুই এখানে? পাখি আর নিজের কান্না চেপে রাখতে পারল না। সে মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠল। এমন অদ্ভুত কাণ্ড দেখে সোহান রহমান অত্যন্ত রাগত পায়ে এগিয়ে এসে বললেন, পাখি, তুই এখানে কোণের সাজে কেন? শুভ্রা কোথায়? শুভ্রার জায়গায় তুই কেন বসে আছিস? ঠিক তখনই হলরুমের এক কোণ থেকে শুভ্র শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল, শুভ্রা চলে গেছে। মেয়ে উধাও হওয়ার খবর শুনে সোহান চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। তিনি কাঁপানো গলায় বললেন, চলে গেছে মানে কি বলছিস এসব? হ্যাঁ, সে চলে গেছে। যেখানে গেলে সে নিজের একটুখানি শান্তি পাবে, সে ঠিক সেখানেই চলে গেছে। সোহান চৌধুরী এবার রেগে গিয়ে বললেন, কি ছাই পাস বলছিস তুই? ভালো করে বুঝিয়ে বল। শুভ্র হলরুমের মাঝখানে এসে দাঁড়িয়ে সবার সামনে স্পষ্ট গলায় বলল, শুভ্রা ঈশানকে ভালোবাসে। এই বিয়ের মণ্ডপ ছেড়ে নিজের ভালোবাসার মানুষ ঈশানের কাছেই গিয়েছে। শুভ্রর এই একটা বাক্যে পুরো হলরুমে যেন পুনরায় এক মারাত্মক বিদ্যুৎ স্পৃষ্টের মতো ধাক্কা লাগলো। বিয়ের আসরে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে একটা অন্য ধর্মের হিন্দু ছেলেকে ভালোবাসে। শুধু ভালোবাসেই না, তার জন্য নিজের বিয়ের মণ্ডপ ভেঙে এইভাবে পালিয়েও গেছে। এই বংশের মুখে চুন কালি মেখে সোহান চৌধুরী রাগে ক্ষোভে জ্ঞান হারিয়ে ফেলার মতন অবস্থা হলেন। তিনি চিৎকার করে উঠে শুভ্রের কলার চেপে ধরার ভঙ্গিতে বললেন, তুই কি পাগল হয়ে গেছিস শুভ্র? কি বলছিস এসব তুই?
শুভ্রা ঈশানকে ভালোবাসে মানে? আরে ও তো একটা হিন্দু ছেলে। শুভ্র নিজের বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে বিন্দু মাত্র না কেঁপে বলল, কেন? হিন্দু কি মানুষ নয়? তাদের শরীরে কি আমাদের মতো লাল রক্ত বইছে না? নিজের ছেলের মুখে এমন অকাট্য যুক্তি আর ধর্মের বিরুদ্ধে কথা শুনে সোহান চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে গর্জে উঠলেন। শুভ্র, শুভ্রা কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে নিজের কণ্ঠস্বর আরও দৃঢ় করে বলল, আপনি আজ যাই করেন না কেন আব্বু, কিন্তু আমি এই শুভ্র বেঁচে থাকতে ঈশান আর শুভ্রাকে কেউ আলাদা করতে পারবে না। আমি ওদের আলাদা হতে দেব না। শুভ্রর কথা শেষ হতে না হতেই সোহান চৌধুরী নিজের সমস্ত রাগ এক করে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন শুভ্রের ফর্সা গালে। সেই থাপ্পড়ের তীব্র শব্দে যেন পুরো রাজকীয় হলরুমটা একবার কেঁপে উঠল। সোহান চৌধুরী ঘেন্নায় মুখ কুঁচকে বললেন, ছি ছি, বড় ভাই হয়ে তোর এই কথা বলতে একটু লজ্জা করছে না? একটা মুসলমান ঘরের ছেলে হয়ে তোর বোনকে একটা হিন্দু ছেলের হাতে তুলে দিতে পারিস? গালে থাপ্পড় খেয়েও শুভ্র এতটুকু দমে গেল না বা মাথা নিচু করল না। সে নিজের গালের রক্তিম দাগটা এক হাত দিয়ে মুছে নিয়ে অত্যন্ত স্বাভাবিক ও শান্ত গলায় বলল, এসবের জন্য লজ্জা নয় আব্বু, সত্যটা মেনে নেওয়ার মতো একটা কলিজার সাহস থাকতে হয়। আর রইল কথা ঈশানের হিন্দু হওয়াটা, ওটা তো ওর বাহ্যিক ধর্ম মাত্র, কিন্তু ওর ভেতরের শরীরটা, ওর জীবনটা তো কোনো আলাদা ধর্মের নয়। আর আমার বোন ওই শরীর, ওই খাঁটি জীবনটাকেই ভালোবেসেছে, ওর ধর্মকে না। সোহান চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে বললেন, যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, ওই ঈশানকেও না, মনে রাখিস। বলেই তিনি আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে সরাসরি পুলিশকে কল দিলেন। ওদিকে বিয়ের মণ্ডপে উপস্থিত হয়ে শয়ে শয়ে অতিথিদের মধ্যে কানা ঘোষা আর ফিসফিসানি শুরু হয়ে গেল। পুরো চৌধুরী বাড়ির সম্মান যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। সাহেরা চৌধুরী নিজের একমাত্র মেয়ের এমন কাণ্ড দেখে আর মাথায় হাত দিয়ে হাউ মাউ করে কেঁদে উঠলেন। শুভ্র সেখানে আর দাঁড়িয়ে রইল না। একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত পায়ে হলরুম থেকে বেরিয়ে বাইরে ফাঁকা উঠোনে চলে আসলো। আসলে এই পুরো নাটক আর পালায়ন পর্বে মাস্টার মাইন্ড অন্য কেউ নয়, স্বয়ং শুভ্র নিজেই ছিল। এটা ছিল তার একদম নিখুঁত আর একটা সিক্রেট প্ল্যান। কাল রাতে শুভ্র যখন একটা জরুরি কাজে বাইরে থেকে ফিরছিল, তখন মাঝ রাস্তায় হুট করে হাঁটু গেড়ে বসে থাকা ঈশানকে দেখতে পায়। তখনই সে আড়ালে দাঁড়িয়ে ঈশানকে ফলো করে এবং আকাশের দিকে তাকিয়ে বলে তার প্রতিটা বুক ফাটা আর্তনাদ ও কষ্টের কথা নিজের কানে শোনে। নিজের সত্যিকারের ভালোবাসা হারানোর কেমন তীব্র যন্ত্রণা হয় তা শুভ্র নিজের জীবন দিয়ে খুব ভালো করেই জানে। তাই ঈশানের ভেতরের সেই দহনটা সেই মুহূর্তে অনুধাবন করতে পেরেছিল। এরপরে শুভ্র যখন বাড়ি ফেরে, ততক্ষণে গায়ে হলুদের ধকল শেষে বাড়ির সবাই আনন্দ করে যে যার রুমে ঘুমিয়ে গেছে। শুভ্র যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ছাদের সিঁড়ির পাশে অন্ধকারে কারোর ফুপিয়ে কাদার শব্দ পায়। সে কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখে অন্ধকারে একা দাঁড়িয়ে পাখি ফোনের ওপাশে কারোর সাথে কথা বলছে আর অঝরিয়ে কাঁদছে। তখনই পাখির মুখ থেকে হুট করে তুর্য নামটা বের হয়ে আসে। শুভ্র আর দেরি না করে পাখিকে হাতে নাতে ধরে ফেলে এবং জেরা করে তার বুক থেকে সব সত্যি বের করে আনে। সে জানতে পারে পাখি আর তুর্যর মধ্যে গত 4 মাস ধরে একটা গভীর রিলেশন চলছে। পাখি তুর্যকে প্রচণ্ড ভালোবাসে। ওদিকে তুর্য পাখিকে ছাড়া অন্য কাউকে চায় না, তাকে কোনোভাবেই হারাতে চায় না। সব কিছু শুনে শুভ্র যেন এক মুহূর্তের জন্য পাগল হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবল একটা ভুলের কারণে একসাথে 4-4টে মানুষের জীবন এইভাবে জ্যান্ত পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। ঈশান শুভ্রা ওদিকে শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে তুর্য পাখি তিলে তিলে মরছে। নিজের মনের সাথে যুদ্ধ করে শুভ্র তখনই একটা চরম সিদ্ধান্ত নেয়। সে নিজের রুমে না গিয়ে সরাসরি শুভ্রার রুমে ঢোকে। শুভ্রা তখনও কাঁদছিল। শুভ্র নিজেই শুভ্রাকে কড়া আদেশ দেয় যেন সে বাড়ি থেকে পালিয়ে ঈশানের কাছে চলে যায়, আর পাখিকে বলে শুভ্রার জায়গায় কোণে সেজে বসে থাকতে, যাতে তুর্য তার নিজের ভালোবাসাকেই পায়। অতঃপর
শুভ্রের সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আজ দুপুরে শুভ্রা বোরখা পরে বাড়ি থেকে পালিয়ে যায়, আর তুর্যের সাথে পাখির বিয়েটা সুসম্পন্ন হয়। শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি 4টি জীবন ধ্বংস হতে দিতে পারতাম না আব্বু। আজ না হয় আমি সবার চোখে অপরাধী হলাম,